শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি তোমাদের সারা বছর সব দিনগুলো যেন খুব ভালো কাটে। সকালবেলায় এখন ওই 5:30টার মতো বাজে, তাই ছাদে চলে এসেছি কিছু শুকনো পাতাগুলো পুড়িয়ে নেব বলে। দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে পাতাগুলো একটু ভেজাই ছিল। ছোটবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই বাবা এরকম বটির ছ্যাঁকা দিত। তারপর আজ বছরের প্রথম দিন, একটু ভালো করে সব কিছু পরিষ্কার করে না নিলে ঠিক মনটাও ভালো লাগে না। সন্দীপ আজ ভোরে 5টার সময়ই অফিস থেকে চলে এসেছে, কিন্তু এখানে 8:30 9টার আগে দোকান খোলে না, তাই পুজোর জোগাড়ও সকাল সকাল করতেও পারছি না। তাই ভাবলাম রুমটা সময় নিয়ে একটু পরিষ্কার করে নিই তাহলে। সন্দীপকে মার্কেটে পাঠিয়েছি জিনিসপত্রগুলো আনতে, আর আমার রুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এবার রেডি হয়ে নেব। সন্দীপকে প্রথমেই বলেছিলাম আমাকে 1 লিটার দুধ কিনে দিয়ে যাও, যাতে পায়েসটা আগে শুরু করতে পারি। তাই আমায় দুধটা কিনে এনে দিয়ে ফল ফুল মিষ্টি এগুলো আনতে গিয়েছে। এদিকে আমি দুধটা গরমে বসিয়ে ভাবলাম একটু বরং সুজি বানিয়ে নিই। পায়েস আর সুজিটা বানিয়ে নিয়ে ফল কাটতে বসলাম, তারপর পুজো করে নেব। ছোটোবেলায় এক তো ড্রেস পেতাম পুজোতে, তারপর জন্মদিনে, আর এই পয়লা বৈশাখে অপেক্ষা করে থাকতাম কবে চৈত্র সেল শুরু হবে। প্রত্যেকটা দোকানের ওই সেলের ব্যানারগুলো টাঙানো, তারপর মানুষের ভিড় ছাপিয়ে যেত পুজোকেও। ভালো ড্রেস না হলেও বাড়িতে পরার ড্রেসগুলোই মূলত কিন্তু সকলে কিনত। এখন অনলাইনের যুগে বা দোকানগুলোতেও প্রত্যেকেই আমরা সারা বছর টুকটাক কেনাকাটা করি। তাই যেন কোথাও মনে হয় ওই সারা বছরের অপেক্ষার পর কিছু উপহার পাওয়াটা অনেক বেশি আনন্দের। আমার মনে হয় সেই আনন্দের রং এখন অনেকটা হলেও ফিকে হয়ে গিয়েছে। কথা বলতে বলতে এদিকে আমার পুজো শেষ হয়ে গিয়েছে। পাশের বাড়িগুলোয় প্রসাদ দিয়ে এসে এখন দূরে যারা আছে তাদের জন্য পার্সেল করে নিচ্ছি। তারপরে দুপুরে লাঞ্চ করে একটু বেরোবো। এখন ওই প্রায় 2টো 2:30টার মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি।
আমরা 30 কিলোমিটার পথ অতিক্রম করার পর একটু রেস্ট নিয়ে আবার বেরোবো, কারণ আরও 30 কিলোমিটার পথ বাকি আমাদের পৌঁছতে। তাই একটা ক্যাফেতে চলে এসেছি। দোকানটা দেখছি ভীষণই ছোট, কিন্তু খুব ভালো করে সাজানো গোছানো। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে, আর মন্দির খুলবে বিকেল 5টায়। এখনই 3:30 মতো বাজে, তাই ক্যাফেতে একটু ডিলে করে তারপর বেরোলাম। প্রথমেই আমরা NH44 এবং NH944 অতিক্রান্ত করে আমরা নাগেরকোয়েল বাইপাস থেকে এবার চলেছি NH66-এ, যেটা কোচি পানভেল কন্যাকুমারী হাইওয়ে। আমরা যাচ্ছি আদি কেশব পেরিমাল টেম্পল, যেটা কন্যাকুমারী জেলার থিরুভাট্টুভারে অবস্থিত। মন্দিরটির পাথরের শিলালিপি অনুসারে 779 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোথাই, পাহাড়ালি এবং থামিরাবারানি নদী দ্বারা বেষ্টিত। মন্দিরের স্থাপত্যটি কাঠের স্তম্ভের তৈরি কেরালা শৈলীর দ্রাবিড় স্থাপত্য। মন্দিরটি 30 ফুট উঁচু দুর্গ দ্বারা বেষ্টিত এবং বাইরের করিডরটি 224টি পাথরের স্তম্ভের দ্বারা বেষ্টিত। এটি ছিল পূর্ববর্তী ত্রাভাঙ্করের রাজ্য মন্দির। রাজ্য পুনর্গঠনের পর মন্দিরটি তামিলনাড়ুর H&RCE ডিপার্টমেন্টের কাছে হস্তান্তরিত করা হয়। অনন্ত পদ্মঘন বা আদি কেশব পেরুমালের রূপে সভাপতিত্বকারী বিষ্ণু তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দিরের চেয়েও পুরনো বলে মনে করা হয়। যেহেতু এখানে বিষ্ণু হেলান দিয়ে অবস্থান করছেন এবং নদী দ্বারা বেষ্টিত, তাই মন্দিরটিকে চেরা রাজ্যে শ্রীরঙ্গমও বলা হয়। তিরুভাত্তুভার এবং তিরুবনন্তপুরম মন্দিরের সাথে ভেনাদ রাজাদের দৃঢ় সম্পর্ক তাদের বিশেষাধিকার এবং দায়িত্বের মধ্যে স্থায়ী আন্তঃসংযোগের যথেষ্ট প্রমাণ দেয়। পদ্মনাভস্বামী মন্দিরে পরিচালিত হওয়ার আগে অনেক অনুষ্ঠান প্রাথমিকভাবে শ্রী আদি কেশব মন্দিরে সম্পাদন করা হয়ে থাকে। আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি, এখন ওই 4:30 মতো বাজে, কিন্তু মন্দির 5টায় খুলবে, তাই ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। চলো। मंगलम मंजुलम कृष्ण पादाम्बुजम मंगल्यदायकम कृष्ण पादाम्बुजम संकटनाशनम कृष्ण पादाम्बुजम संतोषदायकम कृष्ण पादाम्बुजम। ওই মন্দিরের সামনেই আর একটা মন্দির আছে। ওটা দর্শন করতে গিয়ে আমরা একটা এঁচোড় গাছ দেখতে পেলাম। অনেক এঁচোড় হয়ে আছে, তাই বাড়িওয়ালাকে বলতে আমাদের এঁচোড় পেড়ে দিল। কিন্তু একটা জিনিস সত্যিই ভালো লাগলো, আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না, তো উনি ব্যাগ তৈরি করে বিক্রি করেন। ব্যাগের দাম বলল 20 টাকা। তো আমি সন্দীপকে বললাম, শুধু কি ব্যাগের টাকা দেওয়া যায়? হয়তো এঁচোড়ের দাম আমরা দিতে পারবো না, কিছু তো দিতে পারবো। কিন্তু ওই আন্না আর আপা কিছুতেই নিতে চাইল না, শুধুমাত্র ব্যাগের দাম ছাড়া। না উড়লে না রে নূর থ্যাংক ইউ। অথচ আমরা অচেনা মানুষজন, 3টে এঁচোড় গাছ থেকে পেড়ে দিল। আসলে আমাদের সেই মন মানসিকতাটাই নেই যে কাউকে কিছু দেওয়ার মধ্যেও অনেকটা আনন্দ থাকে।
সব সময় তো এই ভালোবাসাগুলো টাকা দিয়ে বিচার করা যায় না। আমরা কেউ কাউকে না চিনেও এমনিই দিয়ে দিল। তারা তো চাইলেই টাকা নিতে পারতো। সত্যি কথা বলতে এই কারণেই এখানের মানুষজনকে খুব ভালো লাগে। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তাই মন্দিরটা তোমাদের এখানে এসেই দেখতে হবে। আমি একটা ভিডিওতে কন্যাকুমারী বা তার আশেপাশে জেলার জায়গাগুলো একসাথে জানাবো, যাতে তোমরা সকলে ওই কন্যাকুমারীতে একদিনের প্ল্যান করে শুধুমাত্র বিবেকানন্দ রক দেখে চলে যেতে না পারো। আশা করি বাকি জায়গাগুলো তোমাদের ভালো লাগবে। তবে যদি কন্যাকুমারী আসো 3-4 দিনের প্ল্যান করে। আমরা আসার সময় অন্য একটা রাস্তা দিয়ে এসেছিলাম, মানে যেটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আর ফেরার সময় যাচ্ছি স্টেট হাইওয়ে দিয়ে। সন্দীপকে বললাম আমরা একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছি। ও বলল সাথে গুগল ম্যাপ আছে আর গাড়িতে পেট্রোলও আছে, বাড়ি ঠিক পৌঁছে যাব। এই বলে তোমরাও দেখো কোন কোন জঙ্গল থেকে আমাকে নিয়ে এসেছে। প্রায় আমরা 45 কিলোমিটার আসার পর একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আজ নববর্ষের দিনে একটু যাব রেস্টুরেন্টে। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। হ্যাঁ, এটাই আমার ওই রুমের রাস্তা। ওই এঁচোড় সমেত ব্যাগটা বাড়িতে রেখে তারপর রেস্টুরেন্টে যাব। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এবার ডিনার করে তারপর বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার ফেসবুক পেজটা ফলো করো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নববর্ষ কেমন কাটলো আমাকে জানিও। সকলের সারা বছর খুব ভালো কাটুক।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।